সবাই জয়েন করেছে? বন্যা সবাইকে জয়েন করেছে? আমি তো দেখি নাই। না, সবাই জয়েন করে নাই। জ্যোতি আসছে, সোহানা আসে নাই। আচ্ছা, যদি সোহানা আসে নাই কেন? দেখো তো সোহানার কি সমস্যা। দেখতেছি মেসেজ দিতেছি। মেসেজ দাও লাগে। হ্যাঁ, জয়েন করেছো। এখন আচ্ছা ভাইয়া। প্রথমে আমাকে জানতে হবে যে এই নন প্রফিট অর্গানাইজেশন কি। এগুলো এটা হচ্ছে মুনাফা অমুনাফাভোগী প্রতিষ্ঠান, যাদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা না। এগুলো সাধারণত হয়ে থাকে ক্লাব, এতিমখানা, ঠিক আছে, চ্যারিটেবল হসপিটাল, যারা দাতব্য চিকিৎসালয় বিনামূল্যে চিকিৎসা করে, তাই না? তাহলে তোমাকে প্রশ্নে কি কি দেওয়া থাকবে সেটা আমাকে একটু বুঝতে হবে। তো given in the question, given data in the question, প্রশ্নে তোমার কি কি দেওয়া থাকবে সেটা একটু জানতে হবে। প্রশ্নে একটা দেওয়া থাকবে receipts and payment statement। এটা দেওয়া থাকবে opening assets and liabilities, এটা দেওয়া থাকবে। আর কিছু additional information এগুলা দেওয়া থাকবে। additional ইনফরমেশন অতিরিক্ত কিছু তথ্য দেওয়া থাকবে, যেটাকে আমরা ছোটকালে শিখেছিলাম অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টস। এখন রিকোয়ারমেন্টস, প্রশ্নের তো এগুলো দেওয়া থাকবে, তাই না? given in the question। এখন রিকোয়ারমেন্ট, প্রশ্নে কি চাইতে পারে? প্রথমে চাইতে পারে তোমার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট চাইতে পারে, অথবা বলতে পারে স্টেটমেন্ট। ঠিক আছে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টও চাইতে পারে, স্টেটমেন্টও চাইতে পারে। আর একটা চাবে সেটা হচ্ছে ব্যালেন্স শিট। এই দুইটা চাবে। তাহলে আমাকে ওয়ার্কিংস করতে হবে কিসের? ওয়ার্কিংস করা লাগবে একটাই, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এখন একটা খুব সহজ জিনিস একটু দেখে দাও যে আমাদের আসলে কি কি চাচ্ছে, কি কি করতে হবে সেই জিনিসটা সম্পর্কে আমরা ইয়েতে নিলাম। যেমন প্রশ্নে দেওয়া থাকবে রিসিটস এন্ড পেমেন্টস স্টেটমেন্ট, ঠিক আছে, ওপেনিং অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, আর আমাকে বের করতে বলছে যে
ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন দিবে, অ্যাডজাস্টমেন্ট দিবে, করতে পারবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস অফ স্টেটমেন্ট, ব্যালেন্স শিট করতে বলবে। কিন্তু ব্যালেন্স শিট আর যাই করি না কেন, আমাকে কিন্তু সবার প্রথমে যে ক্যালকুলেশন করে নিতে হবে সেটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এটা আমার একটা ওয়ার্কিংস এর ব্যাপার হতে পারে। আমি কি বুঝাইতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি ওয়ার্কিংস গুলোকে না একটু ছোট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি কি ওয়ার্কিংস তুমি করে নিও, বাসায় বসে প্র্যাকটিস করবে। 2 নাম্বার, সাবস্ক্রিপশন রেভিনিউ, এটা একটা ওয়ার্কিংস হতে পারে। এটার একটা ওয়ার্কিংস এর ভাইয়া সাবস্ক্রিপশন মানে কি? চাঁদা, আমি এটা নিয়ে আলোচনা করতেছি, তারপর আমি তোমাদের বুঝাতে পারছি। আর হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম অথবা রেটস, এটার একটা ওয়ার্কিংস হয়। আর যে কোনো এক্সপেন্সের হতে পারে, সেটা হতে পারে স্যালারিটা হয়, আবার মাঝে মাঝে রেন্টেরও, এইখানে একটা জিনিস থাকতে পারে। তো এখন রিসিটস এন্ড পেমেন্টস মানে হচ্ছে প্রাপ্তি এন্ড প্রদান, এই একটা স্টেটমেন্ট ভাইয়া দেওয়া ভাইয়া থাকবে। 4 নম্বরে কি লাস্টে 4 নম্বরে কি লিখছেন? লিখলাম এক্সপেন্সের একটা ওয়ার্কিংস তোমার মাথায় রাখতে হবে, যেটা ওয়ার্কিংস থাকতে পারে, স্যালারিও থাকতে পারে, রেন্টও থাকতে পারে, অথবা অন্য যে কোনো একটা খরচের থাকতেই পারে। আচ্ছা আচ্ছা বুঝছি ভাই। যেমন ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সপেন্স তো রইলো। স্টেশনারি একটা আইটেম আছে, স্টেশনারি, এইটার একটা হয় ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটা হতে পারে, রেটস হতে পারে, স্টেশনারি হতে পারে, আর এক্সপেন্সের যে কোনো থাকতে পারে, সেটা অগ্রিম বা প্রিপেড। তো এখন আমি রিসিটস এন্ড পেমেন্ট সম্পর্কে ধারণা নিয়ে নেই। রিসিটস এন্ড পেমেন্ট মানে হচ্ছে, আচ্ছা, এটা এই চ্যাপ্টারটা ইউজ করে কোথায়? ইউজ ইউজেবল অর্গানাইজেশন, কোন ধরনের প্রতিষ্ঠান এটাকে ইয়ে করে, ইউজ করে? তো বলছিলাম যে কারা, ক্লাব, ঠিক আছে, ক্লাবের পরে হচ্ছে তোমার সোসাইটি, এরপরে হতে পারে মস্ক, ঠিক আছে, এরপরে হতে পারে চ্যারিটেবল হসপিটাল। এই মানে অর্গানাইজেশন গুলা ইউজ করে, ঠিক আছে। এটা তুমি জাস্ট তোমার জানার জন্য তোমাকে দিলাম, এটা তোমার ওরকম মানে ইয়ে করা দরকার নাই যে এটা নিয়ে। এখন প্রশ্নে কি দেওয়া থাকবে, রিসিটস এন্ড পেমেন্ট স্টেটমেন্ট, এইটা জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা এখন একটা ধারণা নিব যে রিসিটস পেমেন্টটা জিনিসটা কি। তো রিসিটস এন্ড পেমেন্ট স্টেটমেন্টের কনসেপ্টটা আমি তোমাদের বলে দিই। প্রাপ্তি প্রদান, তোমরা কি নগদান বই করেছিলা? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। এক ঘোড়া দু ঘোড়া মনে আছে কি? জি জি জি। জি মনে আছে। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা রিসিটস এন্ড পেমেন্ট একটা মানুষ কিভাবে তৈরি করে, এই কনসেপ্টটা আমাদের থাকতে হবে। আর রিসিটস এন্ড পেমেন্টের মধ্যে কি কি থাকে, তো আমরা যদি এটা জানি তাহলে আমাদের আর কোনো কষ্ট হবে না, কিছুই হবে না, সেটা আমরা খুব সহজে এটা বুঝতে পারবো। তো তোমরা একটু ফলো করে দেখো যে আমি আসলে কাজটা করতে চাচ্ছি সেটা ছিল।
রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট, তোমাদের বলছেন রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টও দেওয়া থাকতে পারে, অ্যাকাউন্টই দিবে তোমাদের, স্টেটমেন্ট দিবে না, রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিবে। এবার তোমরা একটু খুব ভালো করে রিসিটস পেমেন্ট নগদান বইয়ের মতো করে মনে করো। তো এখন অ্যাকাউন্টস টাইটেল থাকে আর কি থাকে, টাকা। হ্যাঁ? তো একটা নগদান বইয়ের সবার প্রথমে কি থাকে, ক্যাশ ইন হ্যান্ড। এটা একদম নগদানের প্রথমেই থাকে, ক্যাশ এট ব্যাংক, মনে রাখবা। এটা একদম মানে আমরা যদি দুবার নগদান বই করতাম প্রথমে একটা ব্যালেন্স বিডি, ঠিক আছে। তো ব্যালেন্স বিডি দিয়ে তোমার যেটা থাকতে পারে যে সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডও থাকতে পারে। ব্যালেন্স বিডিতে থাকতে পারে কি ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক, ঠিক একই জিনিস। ক্রেডিট পাশে যেটা থাকবে সেটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। নগদান বইয়ের এই পাঁচটার নাম হচ্ছে আসলে রিসিপ্টস, আর RECEIPTS, প্রাপ্তি। আর এই পাঁচটা হচ্ছে পেমেন্ট, প্রাপ্তি প্রদান হিসাব যেটা আমরা বলতেছিলাম। এখন আমাদের বন্যা কি আছো? জি স্যার আছি। বলো তো বন্যা, একটা ক্লাব, ক্লাব বুঝো তো? যেমন ধরো যদি তোমরা স্টুডেন্টরা একটা ক্লাব করো, তাহলে স্টুডেন্ট ক্লাব হবে না, যেখান থেকে মানুষকে সহায়তা করে, সবাই ক্লাবের কি থাকে, মেম্বার থাকে না? জি। তো এই ক্লাবে এটা তো একটা নন প্রফিট অর্গানাইজেশন, মানে তোমরা মানুষের সেবা করবে, গরিব ছেলে মেয়েদের, মেধাবী ছেলে যাদের বৃত্তি দিবা, বন্যার সময় শীতার্তদের কাপড় দিবা, বন্যার সময় খাবার টাবার দিবা, শীতের সময় শীতার্ত ব্যক্তিদের খাবার, শীতে কাপড় দিবা, গরমের সময় মানুষের পাখা দেওয়ার ব্যবস্থা করবা, মানে সমাজ কল্যাণ বা সামাজিক সংগঠন যেটাকে বলা। এই যে সংগঠনগুলো, অর্গানাইজেশন গুলো আছে, সোশ্যাল অর্গানাইজেশন যারা আছে, এরাও কিন্তু এই সোশ্যাল অর্গানাইজেশন গুলো কিন্তু এরকম করে যে সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল মানে সোসাইটি যেতে বলা, সোসাইটি, এরাও এটা করতে পারে। তো টাকা আমরা কিভাবে পেতে পারি? যদি বলতো একটা ক্লাবে আমাদের মেম্বার আমরা কি পেতে পারি? ভাই একটা কোশ্চেন করি। অবশ্যই করবা। আচ্ছা ভাই, এটা কি ওই নগদান বই ওইটার মতোই, একেবারে নগদান বইটাই তোমাকে মানে দিবে, নাকি ওইটার নাকি মতো না, নগদান বই ওইটা দিবে। ওইটাই ম্যাথ? আমি বলতেছি নগদান বইটা দিবে, ও তোমার এখান থেকে বের করতে হবে আয় কি। এখন বলো সোহানা, আমি যদি এখন আমি একটা ক্লাব খুলি, আমার প্রজেক্ট নামে রেস ক্লাব, এই তো এই ক্লাবে আচ্ছা, তোমাদের ছাত্রদের যদি আমি বলি যে তোমরা এই ক্লাবের মেম্বার হও, তাহলে তোমরা কি চাঁদা দিবা না? জি ভাই। তাহলে এই যে চাঁদাটা যে দিবে সেটাকেই বলা হয় সাবস্ক্রিপশন, ও মনে থাকবে। চাঁদাটাকে সাবস্ক্রিপশন বলে, ঠিক আছে। তোমরা যে চাঁদাটা আমাকে দিবা সেই চাঁদাটার নামই হচ্ছে কি সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন। মনে থাকবে। দেখা যায়, স্ক্রিন দেখা যায়? জি ভাই। হ্যাঁ, জি আচ্ছা। জি এটাকে এখন এই সাবস্ক্রিপশন হচ্ছে চাঁদা। তো এই চাঁদাটা আমার একটা আয় হতে পারে। আর মনে রাখবা প্রাপ্তি পাশে, টাকা প্রাপ্তি পাশে হয় আমার আয় থাকবে, না হয় আমার দায় থাকবে, এটা মনে রাখবা। এখানে হয় আয় থাকবে, না হয় দায় থাকবে, মনে থাকবে। আয় না হলে ব্যয়, দায়, নাকি আয় নাকি দায়, কি বললে? আয়, আয় আর দায়, যে আমি লিখে দিয়েছি। ইনকাম মানে কি? আয়। আয়, তাহলে সাবস্ক্রিপশন থাকতে পারে।
এখন এই সাবস্ক্রিপশন যেটা থাকবে সেটা এরকম থাকতে পারে পাস্ট ইয়ারের, কারেন্ট ইয়ারের থাকতে পারে, ভাইয়া কি বললেন আরেকবার বলেন। আর ফিউচার ইয়ারের থাকতে পারে। বললাম যে চাঁদা যে দিবা না সাবস্ক্রিপশন রেভিনিউ, সাবস্ক্রিপশনটা এটা 3 ইয়ারের হ্যাঁ। থাকতে পারে প্রশ্নে। ফার্স্ট ইয়ারেরটা দিয়ে দিবে, কারেন্ট ইয়ারটা দিয়ে দিবে, ফিউচার ইয়ারেরটা দিয়ে দিবে। এরপরে আমাদের আচ্ছা, ক্লাবে ঠিক আছে। ক্লাবে কি হতে পারে, ভর্তি হওয়া লাগবে না? জি ভাইয়া। তাহলে ক্লাবে ভর্তি হইলে কি লিখি অ্যাডমিশন ফি লাগবে না যারা তোমরা ভর্তি হবা? হুম। তাহলে এটাও কি ক্লাবে একটা ইনকাম না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা যদি ক্লাবের ইনকাম হয়ে থাকে, ধরে নাও যে আমি ধরে নিচ্ছি যে 1 টাকা করে চাঁদা প্রতিদিন দিবা, তাহলে কি তোমরা আমার ক্লাবের সদস্য হতে পারবা? সোহানা কি বলো? হ্যাঁ। ধরো আমি জি ভাইয়া। আমি কিন্তু সত্যিকার ভাবে একটা অর্গানাইজেশন খুলতেছি, মানে রেজিস্ট্রেশন করবো, তো সমাজ সেবা অধিদপ্তর থেকে নিব, সেটার সম্পর্কে আমি তোমাকে একটু বলতে চাই। সেটা নাম হচ্ছে আইডিয়াস। আইডিয়াস এর কিন্তু একটা মিনিং আছে। আইডিয়াস মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট ফর অ্যাক্টিভ সোসাইটি। দেখছো আইডিয়াস এর মানে? বিশাল নাম। জি ভাইয়া। বিশাল নাম না, মানে প্রত্যেকটা প্রথম অক্ষর নিয়েছি, যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ এনভায়রনমেন্ট ফর অ্যাক্টিভ সোসাইটি। আমি তোমাকে আমার এই একটা সংগঠনের নাম দিয়ে অঙ্কটা বুঝাচ্ছি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো সংগঠনের তুমি বুঝতে পারবা। সবার স্টেপ একই, আমরা যারা অডিট করি আমরা কনসেপ্টটা জানি। এখন খেয়াল করে দেখো, আমার টার্গেট হচ্ছে যে প্রত্যেকটা মানুষ 1 টাকা করে চাঁদা দিবে প্রতিদিন, ঠিক আছে? হ্যাঁ। জি। 1 ফর 1, এটা আমাদের হচ্ছে আমার এই সংগঠনের একটা সবচেয়ে বড় মোটো হচ্ছে, আইডিএস এর মোটো হচ্ছে 1 ফর 1, মানে 1 ফর 1, একটার জন্য 1 টাকা হবে। তাহলে তোমরা যদি আমাকে প্রতি এরকম মানে ভর্তি হতে হবে, তাহলে এই যে অ্যাডমিশন ফি না, জি ভাইয়া। হ্যাঁ, এইটা ইনকামও হতে পারে। তো ভর্তি ফিটা এখন কি হবে সেটা আমরা ঠিক করে নিব পরে। আপাতত আমরা ধরে নিচ্ছি যে ভর্তি ফিটা আমাদের আয়। আচ্ছা, ভর্তি ফি ছাড়া এরকম হতে পারে কি যে প্রতিদিন 1 টাকা দিলে বছরে কত টাকা দিতে হবে? 365। 366ও দেওয়া লাগবে যখন লিপ ইয়ার হবে। ক্লিয়ার? ভাইয়া লিপ ইয়ার হলে তো একদিন কম হবে। কি বলে, লিপ ইয়ার একদিন লিপ বাড়ে, ইয়ার মানে 28 দিন না? 29 দিন ও না, হয়। লিপ ইয়ার মানে 29 দিন। আচ্ছা, উল্টা পাল্টা হয়ে গেছে ভাই, সরি। তোমার তোমার ছেলের নাম যেন কি রেখেছিলে, ছেলের নাম মনে আছে ভাইয়া? বলো তো? না ভাইয়া, বলা যাবে না। না বলো শুনি। সাবিত আসওয়াদ আরহাম। নিকনেম মানে ডাকো কোন নামে? সাবিত। সাবিতের মা, শুনো তুমি, তোমার আর সোহানা বলা যাবে না। এরকম লিপ আচ্ছা। ইয়ার যে 28 দিনে হয়, তাহলে তো লিপ ইয়ার একদিন কমে যায়, এইটা তো সাবিত জানে না। যেদিন জানবে সেদিন হাসবে যে আমার মা জানে না। যাই হোক, এখন অ্যাডমিশন ফি একটা আমাদের আয় হতে পারে, যারা আমার সদস্য, তোমরা যদি আমার সদস্য হতে চাও তাহলে একটা ভর্তি হতে হবে, যে কারা সদস্য। তো ভর্তি কি প্রতিদিন হবা না জীবনে একবার হবা? একবার। একবার। যদি কি শুনতেছো? তা প্রতি প্রতি বছরই তো একবার করে ভর্তি হওয়া লাগে, পূর্ণ ভর্তি। ভাইয়া শুনতেছি মেয়ে উঠে গেছে, ক্যাঁ ক্যাঁ করে, টাইম মিউট করছি। আচ্ছা শোনো, তা আমার অনন্যা যেটা বললো আসলে, আমি যেমন একটা সংগঠনে যখন তুমি ভর্তি হবে একবারই হয়, এরপরে শুধু প্রতি বছর বছর না চাঁদা দিয়ে যেতে হয়, যেটাকে আমরা বলি সাবস্ক্রিপশন।
এটা হচ্ছে একটা খাঁটি ইনকাম। আহ, আর এই ভর্তি ফিটা তুমি কতটুকু ইনকাম দেখাবা এখানে একটু অ্যাডজাস্টমেন্ট, এটা ইনকাম হবে না কি হবে এখানে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। ভর্তি ফিটা, অ্যাডমিশন ফিটা, ঠিক আছে। এখন এই একটা নাম তুমি দেখো তো পাবা, লাইফ মেম্বারশিপ ফি। লাইফ মেম্বারশিপ ফিটাও হচ্ছে কি জানো, এটা লাইফ মেম্বারশিপটা ইনকামও হতে পারে, কি করে গো ক্যাপিটাল আচ্ছা? ফান্ড হতে পারে। এটা আমরাকে একটু সিদ্ধান্তগুলো পরীক্ষা হলে জানাই দিতে যে আসলে এগুলো কি হয়। লাইফ মেম্বারশিপটা কি এটা কি জেনে নাও? তাহলে আমরা কি সাবস্ক্রিপশনে ক্লিয়ার করতে পারছি সাবস্ক্রিপশন জিনিসটা কি? জি ভাইয়া। কি বলেন তো? ক্লাবের মেম্বাররা নিয়মিত যে টাকাটা দিয়ে যাবে সেটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি। আর ক্লাবে প্রথম যেদিন ভর্তি হয় সেটা হচ্ছে অ্যাডমিশন ফি। মনে থাকবে? এইটার টাকাটা জি ইনকাম ভাইয়া। হবে না ক্যাপিটাল ফান্ডে যাবে, হ্যাঁ সেটা কিন্তু প্রশ্নে বলে দিবে। আমি কি আহ, কথা বুঝতে পেরেছি? যে এই কলামের প্রশ্নে টাকাটা বলা থাকবে। প্রশ্নে বলে দিতে হবে যে এটা কি ইনকাম হবে না ক্যাপিটাল ফান্ড হবে। হুম, তো সাধারণত এই ক্যাপিটাল অঙ্কগুলা ফান্ড কি অনেক কঠিন? এটা সবচেয়ে সহজ একটা অঙ্ক। তুমি শুধু এখন তো মনে করতেছো যে আমি বলতেছি, তুমি শুধু আমার কথাটা শুনে যাও, দেখবে যে এটা খুব সহজ। এটা ইনকামও হতে পারে, জি আচ্ছা। ক্যাপিটাল ইনকাম ফান্ড হতে হতে পারে। পারে। আবার ক্যাপিটাল ফান্ড হতে পারে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে সংগঠন করব আমাদের সব সদস্যদের একটা করে চাঁদা নিব। এই চাঁদাটা কি সাবস্ক্রিপশনটা কি একবার দিলে হবে না প্রতি বছরই দিতে হবে? প্রতি বছর। Good. আর অ্যাডমিশন 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 একবার। একবার। একবার হতে পারে। আর যদি মনে করো লাইফ মেম্বারশিপটা কি জানো? হচ্ছে আজীবন সদস্যের কালাম। আজীবন আজীবন বুঝো? সদস্য। হ্যাঁ, এইটা হ্যাঁ, সারা জীবন। হ্যাঁ, এইটা কিন্তু ক্যাপিটাল ফান্ডের একটা, মনে রাখবা এইটা কিন্তু ক্যাপিটাল ফান্ডের আইটেম, এটা কখনো আয়ের আইটেম না। আজীবন সদস্যের চাঁদা কিরকম হবে হ্যাঁ, বলো দেখি সোহানা? মানে কিরকম? ভাইয়া নির্দিষ্ট একটা চাঁদা হয়তো সারা জীবন দিতে হয়, এই টাইপের। না না না, যেমন আর ধরো আমার আমার এই সংগঠনে যদি তোমার 1 টাকা করে দেওয়া লাগে তাহলে তুমি প্রতি বছর কত টাকা দিবা? 365 টাকা দিবা। আর 4 বছর করে গিয়ে 366 টাকা দিবা, তাই না? এখন তুমি হ্যাঁ। চিন্তা করলা ভাইয়া যে আমি তো আসলে এই প্রতি বছর বনে থাকতে নাও পারে, তো আপনাদের কি কোনো সিস্টেম নাই যে আজীবন মেম্বারশিপ হয়? আমি বলে দিলাম যে একসাথে যদি কেউ 20 বছরের চাঁদা দিয়ে দেয় তাহলে সে আমাদের লাইফ মেম্বারশিপ কি তার আর চাঁদা দেওয়া লাগবে না। সমাজে এরকম অনেক মানুষ আছে যে হঠাৎ করে এসে বলতেছে কি যে দেখেন প্রতি বছর বছর দিব, আমি ভুলেও যেতে পারি, আপনারা একটা কাজ করেন এক পেলে আমি আপনাদের 20,000 টাকা দিয়ে গেলাম। বা ধরেন আমাদের 365 টাকা করে হলে 10 বছর হয় 3,650। এরকম সে হয়তো বা 20 বছরের টাকা একবার দিয়ে বলে দিলেন আমি হয়তো আগামী আর 20-30 বছর বাঁচবো, আমি 20 বছর টাকা একবারে দিয়ে দিলাম। এইরকম যারা দেয় টাকা, বা যারা চিন্তা করে যে আমি আজকে বাংলাদেশে থাকি বা বাইরে চলে যাই, কোথায় যাই ঠিক না, কিন্তু আপনার অর্গানাইজেশনে যেন আমার নামটা থাকে, আমি আজীবন দাতা সদস্য হিসেবে আজীবন সদস্য হিসেবে একটা চাঁদা দিয়ে দেয়। তাহলে এই চাঁদাটা আমাদের কি জানো? এর একটা ফান্ড না? লাইফ লাইফ মেম্বারশিপ। মেম্বারশিপ। হ্যাঁ, এটা কি একটা ফান্ড না? ফান্ড না, ফান্ড হ্যাঁ ফান্ড। জি। হ্যাঁ, জি ভাইয়া। এখান থেকে যেমন দেখা যাচ্ছে কি যে সোহানা দিলা, বন্যাও দিলা, জ্যোতিও, তিনজনে দিলা, বললা যে আমাদের 20 বছরের চাঁদা একবার দিয়ে দিলাম। 20 বছর হয়তো আসলে কত 7,000 টাকা, তোমার 10,000 টাকায় দিয়ে দিলে যে আপনার অর্গানাইজেশন নেন, আপনি পোলাপানের উপকারে লাগান, শিক্ষা ক্ষেত্রে কাজ করেন, স্বাস্থ্য ক্ষেত্রে করেন, বনায়ন ক্ষেত্রে করেন, একটা যে কোনো সমাজ কল্যাণমূলক কাজ করেন, কিন্তু আমরা 10,000 করে দিয়ে দিলাম। এখন এই তোমাদের নামটা না তখন আর এই সাবস্ক্রিপশনের ভিতরে থাকবে না, তোমরা অ্যাডমিশনের ভিতরে হয়তো তোমাদের রাখতেই তোমাদের নামটা দিব লাইফ মেম্বারশিপ ফি। তখন দেখবা যে আমার ওই অর্গানাইজেশন থেকে প্রোভাইড হবে যে আজীবন সদস্য কারা ছিল, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন তোমাদের নাম থাকবে। এখন তোমরা যে 20 বছর চাঁদা দিলা, প্রতি বছরই কি হবে তোমাদের ওই টাকার থেকে 20 ভাগের 1 ভাগ প্রথম বছর যাবে, তো থাকবে আর 19 বছর, পরের বছর 19 ভাগের 1 ভাগ, এইভাবে আমি প্রতি বছর একটু একটু করে টাকা তোমাদের কাছ থেকে নিয়ে নিয়ে ওইটাকে আমার আয় হিসাবে দেখাবো।
তাহলে ক্যাপিটাল ফান্ড কি সারা জীবন ক্যাপিটাল ফান্ড থাকবে না ওটা আমি ব্যয় করবো? ব্যয় করবেন। প্রথম যখন তোমরা একবারে 20 বছর দিচ্ছ তখন আমি এটাকে দায় পাশে দেখাবো, ফান্ড হিসেবে দেখাবো, পরে আস্তে আস্তে এখান থেকে আমি একটু নিয়ে নিয়ে খরচ করবো, এটা আমার আয় হবে। তাহলে লাইফ মেম্বারশিপ ফি এই আইটেমটা সম্পর্কে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ভর্তি ফি এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। লাইফ মেম্বারশিপ। এখন আমাদের আর কি আয়ের সোর্স থাকতে পারে বলতো? এটা থাকতে পারে ডোনেশন, হ্যাঁ হ্যাঁ থাকতে পারে। ডোনেশন। এটা কিন্তু একটা ক্যাপিটাল ফান্ড। ডোনেশনটা কিরকম হয়? দেখা যাচ্ছে কি যে আমি মেধাবীদের বৃত্তি দিব, সেই সময় ভালো কলেজের প্রিন্সিপালকে দাওয়াত দিলাম বা এলাকার কোনো মন্ত্রীকে দাওয়াত দিলাম, জনপ্রতিনিধিকে দাওয়াত দিলাম, সে এসে অনুষ্ঠানে দেখে তার ভালো লাগলো যে কাজটা ভালো করতেছে, সে একবার এসে 20-30 হাজার টাকা ডোনেশন করে দিল। সমাজের অনেক বিত্তমান ব্যক্তি আছে, তারা ডোনেশন করে। তো এটাও আমার কি একটা ফান্ডের অংশ না? জি ভাইয়া। জি। এখান থেকে আমি একটু একটু করে নিব, যতটুকু নিব নিয়ে খরচ করবো ততটুকু আমার আয়। তবে এই ডোনেশনের কিন্তু একটা দায়বদ্ধতা আছে। ধরে নাও বন্যা 5,000 টাকা ডোনেশন করলো, ডোনেশন করে বললো ভাইয়া এইটা শুধুমাত্র জিপিএ গোল্ডেন জিপিএ যে পাচ্ছে শুধু তাদেরই দিবেন। তাহলে এই ডোনেশনের টাকা কিন্তু আমি ওই শীতার্তদের বন্যাতে যারা ইয়া হয়েছে, আক্রান্ত হয়েছে বা খারাপ অবস্থা তাদের দিতে পারবো, শীতার্ত ব্যক্তিদের দিতে পারবো, না। চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করতে পারবো। এটা একদম স্পেসিফিক ওই কাজে দিতে হবে যে যারা জিপিএ গোল্ডেন জিপিএ প্লাস পাবে তাদেরই শুধু আপনি প্রাইজ শুধু দিবেন। তাদের। তাহলে এই ডোনেশন টাকাটা যদি এরকম কোনো স্পেসিফিক ফান্ডের কথা বলে দেয়, কোনো কাজের কথা বলে দেয়, তাহলে ওটাকে তখন আর আমি অন্য কোনো জায়গায় ব্যয় করতে পারবো না। না। আর যদি শুধু বলে দেয় ভাইয়া ডোনেশন দিলাম আপনার যেইটা মনে চায় সেটা করে তখন এই ডোনেশনটাকে আমি আয় হিসেবে আমি যে কোনো কিছু করতে পারি। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, ক্লাব যেহেতু, তাহলে কি আমাদের একটা অফিস থাকবে না এখানে? থাকবে, অফিস ছাড়া করবো। অফিস ছাড়া কোথায় করবে? এখন এই ক্লাব থেকে কি মাঝে মাঝে কি ধরে নাও ক্লাবের এক কোনায় একটা আমরা রেস্টুরেন্ট দিলাম, রেস্টুরেন্ট বুঝো তো? হ্যাঁ। ক্লাবের কোনায় হয়তো দেখা যাচ্ছে খাবার থাকলো, কেক থাকলো, কোক থাকলো, কফি থাকলো, হ্যাঁ, বা খাবার যেতে যারা ক্লাবে এসে আড্ডা মারো তারা খাইতে পারে। খালে কি আমাদের একটা আয় হবে না? হ্যাঁ। তাহলে ওইটাকে বলা হয় প্রভিশন। প্রভিশন প্রভিশন এটারে বোঝার জন্য লিখে রেখো ক্যান্টিন। মনে থাকবে? ক্যান্টিন ছিল না কলেজ ক্যান্টিন গুলো? ক্যান্টিন থেকে কিন্তু একটা, এটা কিন্তু একটা ইনকামের একটা ব্যাপার, এটা মনে রাখবেন, ইনকামের আইটেম। এরপরে থাকতে পারে ক্লাব থেকে গেমস দেওয়া যায় না? যেমন শীতকাল আসতেছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিল, হ্যাঁ। তারপরে ওই যে তাহলে তারপরে ইনডোর যে গেমস গুলো ক্রাম ক্যারাম বোর্ড। বোর্ড খেলতে পারে, দাবা খেলতে পারে, টেবিল টেনিস খেলতে পারে, তাই না? হ্যাঁ। তাহলে স্পোর্টস স্পোর্টসের ফি পাইতে পারি না আমরা? জি স্যার। জি ভাইয়া। স্যার পাইতে পারি। আচ্ছা, স্পোর্টসের যেটা আমি বলতে পারি টিকিট, সেলস অফ স্পোর্টস টিকিট, স্পোর্টস এর গেম করলে সেটা টিকিট আমরা দিতে পারি না? জি ভাইয়া। এইটা আমাদের ইনকাম, মনে রাখতে হবে। তারপরে আমাদের আরো কিছু ইনকামের কথা বলছি, তোমাদের শুনে নাও। স্পোর্টস টিকিট হতে পারে, আর কি আয় হতে পারে একটু বলতে পারো? না, বলতে পারি না। হল রেন্ট, এই যে আমাদের যে ক্লাব, এই ক্লাবের ভিতরে হল রেন্ট, দেখা যাচ্ছে কোনো এক সদস্যর বার্থডে করবে বা কোনো এক সদস্যর মেয়ের
ম্যারেজ অনুষ্ঠান করবে, তো এরকম বিভিন্ন ক্লাবে নেয়, যেমন ঢাকা অফিসার্স ক্লাব, নাম শুনেছো কিনা? হ্যাঁ, বিভিন্ন জি স্যার। সংগঠনের ক্লাব থাকে, ওইসব ক্লাবে কিন্তু হল রেন্ট দেয়। ওখান থেকে ওই যে আমাদের ক্লাবটা ভাড়া দিলাম, যেখানে এখানে যে কোনো অনুষ্ঠান করে আমাদের কিছু টাকা দিন, সেই টাকা দিয়ে আমরা গরিব মানুষের সাহায্য কাজ করবো। এটাও কিন্তু আমার একটা ইনকাম হতে পারে। কথা কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ। অফিস জি ভাই। ক্লাবে অনেক। হল রেন্ট একটা হতে পারে। এরপরে আমরা যে পত্রিকা রাখি, হ্যাঁ, হ্যাঁ সেলস অফ ওল্ড পেপার, পত্রিকাগুলো কি বিক্রি করলে এটা কি আমার ইনকাম হতে পারে না? হুম। হতে পারে। ভাইয়া এরপরে ওল্ড পেপার আছে, তাহলে নিউ পেপার নাই? ওল্ড পেপার কেন রে? নতুন নতুন পেপার কেউ বিক্রি করে? আজকে যে পেপারটা রাখবে কালকে তো সেটা ওল্ড পেপার হয়ে যাবে, পুরাতন খবরের কাগজ বিক্রি। না না না, সেটা বলি নাই। এই ক্লাবের যে পেপারটা আসে সেটার কোনো ই না নাই? না না, এটা পেপার হচ্ছে ওল্ড। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি, নিউজ পেপার। এবার ক্লিয়ার? সেটাই তো, নিউজ পেপার যে কিনবেন সেটাও তো একটা খরচ হইব। আচ্ছা, আমি তো আগে আয়ের কথা বলতেছি, তো কিন্তু জায়গা মতো একদম ধরে ফেলেছে আমার, যে আগে তো কিনতে হবে। ঠিক আছে, আমি আয় পাশে দেখাচ্ছি, পরে আমরা বিক্রি করবো, সেটা তো ব্যয় পাশে আসছে, যে ব্যয়ের একটা তো জায়গা আছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেল অফ ওল্ড নিউজ পেপার, এটা আমার একটা আয় হতে পারে, এখান থেকে আয় হয়, ক্লাবের প্রত্যেকটা পত্রিকায় বিক্রি করতে পারে। ঠিক আছে। জি ভাই। এরপরে আহ আয় হতে পারে তোমার ইন্টারেস্ট। কিসের ইন্টারেস্ট? ব্যাংকের ইন্টারেস্ট, যে টাকাগুলো যে তোমরা যে সদস্য, যদি মনে করো যে আমার 1,000 ছাত্র প্রতিদিন 1,000 করে টাকা দেয়, 1 টাকা করে দেয়, তাহলে কিন্তু আমার প্রতিদিন 1,000 টাকা হবে, বছরে 3,65,000 টাকা হবে। আর সাধারণত মনে রাখবে, এসব হ্যাঁ। ক্লাবের চাঁদা কিন্তু তুমি প্রতি মাসে দিবা না, যখনই করতে বছরে একবার যাবে, কারণ এসব দানের কাজ বা সমাজ কল্যাণের কাজ প্রতিদিন একটা মানুষকে নক করা যায় না, যে ভাই আমার ক্লাবের তো সব সদস্য এই যে এই মাসে 30 টাকা দেন বা 300 টাকা, এটা বছরে একবার করে কালেকশন করে নেয়, সারা বছরের প্রোগ্রামের কাজ একবারে করে। এত বড় টাকা ব্যাংকে রাখলে কি একটা ইনকাম ইন্টারেস্ট পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে। ওইটাও কি আমার একটা ইনকাম না? অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। এরপরে আমরা দায় হতে পারে কি, লোন নিতে পারি। হ্যাঁ, লোন নিবেন কে ভাইয়া আবার? ঠিক আছে, ক্লাবের কোনো কাজ করতে পারলাম, সেটা আমি মানে একটু দায় নিলাম, মানুষের কাজ করার জন্য লোন নিলাম, পরে আমার সদস্যরা চাঁদা দিলে আমি ওই চাঁদা থেকে টাকা থেকে আর সাময়িক ভাবে একটু কিছু টাকা ধার নিলাম। বুঝো নাই? হ্যাঁ। ধরে নাও জি সোহানা, তুমি ভাইয়া একটা বুঝছি। ব্যাংকে চাকরি করতেছো, তুমি আমার এই সমাজকরণ থাকো, হঠাৎ করে মনে করলাম যে এখন করোনা পরবর্তী যে মানুষের যে খুব খারাপ অবস্থা যাচ্ছে, লেখাপড়া অনেকে করতেছে না, বা তাদের পুনরায় স্কুলে ফিরে আসার জন্য আমরা একটা প্রোগ্রাম করবো, তো টাকা দরকার, তো আপাতত লোন নেন ক্লাবের নামে, পরে যখন ক্লাবের সদস্যরা টাকা দিবে আপনি তখন ওই টাকা দিয়ে শোধ করে দিন, বা বিভিন্ন মানুষ ডোনেশন করলে ওখান দিয়ে দিয়ে দেন, সাময়িক লোন নিতে পারি না? জি ভাইয়া। এইটা পারতে পারি। তাহলে লায়াবিলিটিস এর এটা একটা দায় আছে, ফ্যাক্টর আছে, তাই না, যে ব্যাংক থেকে লোন নিতে পারি, তাহলে যে টাকা যে দেখো প্রাপ্তি পাশে রিসিট যেগুলো হয় সেগুলা সব কি ইনকাম না, কিছু টাকা ক্যাপিটাল ফান্ড হতে পারে, কিছু টাকা কি হতে পারে, দায় হতে পারে। ইনকাম। মনে থাকবে? আচ্ছা, এখন আমার যেটা জানা দরকার সেটা আসো খরচের পাঁচটা থেকে আসি, তো শুরু করি। তো যখনই আমি ক্লাব নিব, তখন আমাকে কি এই ক্লাবে একটা ভাড়া দিতে হবে না? জি ভাইয়া। এখানে কি কিছু স্টাফ রাখতে হবে না? হ্যাঁ। এখানে কি আমার স্টেশনারি কিনতে হবে না, খাতা কলম টলম হিসাব রাখার জন্য? এখানে কি আমার এই বিভিন্ন লোক আসবে যারা সমাজে, তোমরা যদি আসো দান করে, তোমাদেরকে একটু চা পানি খাওয়াইতে হবে না আমার? জি তো ভাইয়া। তোমাদের চা পানি খাওয়াইতে কি আমার খরচ হবে না? হুম। তাহলে ওইটা কি আমার আয়, ওইটাকে বলি আমরা এন্টারটেইনমেন্ট এক্সপেন্স। ঠিক আছে। এরপরে রেটস, এটা হচ্ছে মানে অবিকর, যে এলাকায় ভাড়া হয় সেটার সরকারি খাজনা দেওয়া হয়, রেটস একটা খরচ হতে পারে।
রেন্টস একটা খরচ, রেটস একটা খরচ, রেটস স্টেশনারি মানে খরচ। কি ভাই, খাজনা? হ্যাঁ হ্যাঁ, অবিকর যে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদে যে করটা দেওয়া হয়, হুম, ও মানে কর। কর বলা হচ্ছে। আর কি খরচ হতে পারে আমার? ওই যে স্পোর্টস এক্সপেন্স হতে পারে না, নিউজ পেপার এক্সপেন্স হতে পারে, জি ভাই। ইলেকট্রিসিটি বিল আসবে, হ্যাঁ আসবে তো। টেলিফোন যদি রাখি আমরা, টেলিফোন বিল কি আসবে, টেলিফোন অথবা মোবাইল এক্সপেন্স। এখন তো আর টেলিফোন নাই, জি ভাই। তারপরও মোবাইল এক্সপেন্স আসতে পারে। হুম। আর কিছু খরচের নাম বলো দেখি আমাদের। প্রিন্টিং এক্সপেন্স হতে পারে, প্রাইস এক্সপেন্স হতে পারে, যে ওই যে অনন্য যে টাকাটা দিল নাকি বন্যা, যে এটা প্রাইস দিবেন জিপিএ দের, এটা কি প্রাইজের এক্সপেন্স হতে পারে না? এখানে একটা জিনিস দেখে নাও, স্পেশাল ফান্ড। কখনো কখনো কেউ স্পেশালি একটা কাজের জন্য টাকা দেয়, যে এটা স্পেশাল কাজে, এটা একটা ফান্ড, এটা আমার একটা লায়াবিলিটিস। আবার স্পেশাল স্যার ফান্ড রিসিট, ডিপ্রিসিয়েশন আসতে পারে খরচের মধ্যে। এই রিসিট পেমেন্ট আসে না। প্রাইস এক্সপেন্স আসতে পারে, এই এক্সপেন্স গুলো আসতে পারে, স্যালারি আসতে পারে, স্টেশনারি, এন্টারটেইনমেন্ট, রেটস, স্টোর এক্সপেন্স, প্রিন্টিং এক্সপেন্স, হ্যাঁ। স্যার আর ওই যে ডিপ্রিসিয়েশন আসতে পারে, মানে এখানে আসে না, অপচয় আসে। নবদান বইতে কখনো অবচয় আসে না, অবচয় সমন্বয়ে থাকে, এটা মনে রাখবা। নগদ ও অবচয়ের জন্য নগদ আসতে পারে না। আরো কি এক্সপেন্স ও থাকতে পারে, হ্যাঁ। তো এখন এই যে যে তুমি ইয়া ব্যাংকে কি আমরা কি এফডিআর করতে পারি, ফিক্সড ডিপোজিট রিসিটস? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ। তারপরে ব্যাংক থেকে লোন নিলে কি ইন্টারেস্ট এক্সপেন্স হতে পারে না, যেটা আমরা ইন্টারেস্ট অন ব্যাংক লোন। তারপরে যে স্পেশাল ফান্ড যে পাইলাম, স্পেশাল ফান্ড আমরা খরচ করতে পারি না, পারি? জি ভাই। পারি। আচ্ছা, আর কি খরচ হতে পারে বলতো? অ্যাসেটস ক্রয় করতে পারি, অ্যাসেটস অ্যাসেটস পারচেজ করতে পারি, পারি। জি ভাই। কিরকম অ্যাসেটসটা কিরকম হতে পারে? যেমন স্যার ধরো স্যার টেবিল আমাদের কিনা নেই। গুড, এই যে ফার্নিচার কিনতে পারি, অফিস ইকুইপমেন্ট কিনতে পারি, ইকুইপমেন্ট। তাই না? জি আর কি কিনতে পারি বলো দেখি। অফিস ইকুইপমেন্টের পরে কি স্পোর্টস, SPORTS স্পোর্টস ম্যাটেরিয়াল কিনতে পারি। আমি যে যে খেলাধুলা যে করবে, ক্রিকেট খেলার স্ট্যাম্প ব্যাট বল, এগুলো কিনতে হবে না? হুম হ্যাঁ। কিনতে হবে স্যার। বিভিন্ন মেশিন থাকলে মেশিন কিনতে পারি, বই কিনতে পারি না ক্লাবের জন্য, বুক। বই কিন্তু সম্পদ, তাই না? বইয়ের একটা নাম কি, জি ভাই। তাই না? ওর আর একটা নাম কি আবার? বই দিয়ে কি বানায়, লাইব্রেরি বুকস, তাই তো? ও হ্যাঁ। তাহলে আমাদের কিছু অ্যাসেটস আমরা ক্রয় করতে পারি, সেক্ষেত্রে পেমেন্ট হতে পারে। তাহলে এই যে যে টাকা পাবো, করিনি। পাওয়ার থেকে আমাদের যে খরচগুলা হবে, এই সবগুলা খরচই কি আমাদের এক্সপেন্স? সবই কি এক্সপেন্স হয়? সবই তো খরচ হয়। এফডিআর কি খরচ না অ্যাসেট বলো তো? ব্যাংকে যে টাকা রাখলাম, স্যার ওটা টাকা রাখলাম যেটা, সেটা খরচ হবে কি? হুম,
বলো, এফডিআইটা কি খরচ না অ্যাসেটস? আচ্ছা, এখন আমাদের 1 মিনিটে কম সময় আছে, তো আমি একটু কেটে দিচ্ছি, কারণ কেটে না দিলে এটা সেভ করা যাবে না, পরের কথা শোনা যাবে না।